ছাত্রদের এই বিক্ষোভ আন্দোলনের তিনটা বিষয় একদম ক্লিয়ার এবং স্পষ্ট। এই তিনটা বিষয় যদি আপনারা একটু অবজারভেশন করেন তাহলে বুঝতে পারবেন এদের মাথার মধ্যে ভূত কে ঢুকিয়ে দিয়েছে। শিক্ষামন্ত্রীর মাথার মধ্যে কোন ভূত চেপে বসেছে, ছাত্রদের মাথার মধ্যে কোন ভূত ঢুকে দেওয়া হয়েছে। এই তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং জানার পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন দিক দিয়ে কি হচ্ছে। আপনারা থলের বিড়াল কালো না সাদা সেটাও একদম বুঝতে পারবেন। এখন আপনাদের একটা প্রশ্ন করি, শিক্ষামন্ত্রীর কি আসলেই পদত্যাগ করা উচিত? আপনারা কি মনে করেন? আগে শিক্ষামন্ত্রীর কয়েকটা অপরাধ আপনাদেরকে বলি, তারপরে ছাত্রদেরকে নিয়ে বলি। খুব মজা পাবেন, একই সাথে আতঙ্কিতও হবেন। প্রথম শিক্ষামন্ত্রীর অপরাধ হচ্ছে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃষ্টি বাদল বন্যা এর মধ্যেও শিক্ষামন্ত্রী পরীক্ষা নিয়েছে। এই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত কিন্তু শিক্ষামন্ত্রীর একার না। আপনারা হয়তো অনেকেই ভুল জানেন যে শিক্ষামন্ত্রী চাইলেই পরীক্ষা বন্ধ করতে পারে, শিক্ষামন্ত্রী চাইলেই পরীক্ষা নিতে পারে। একক সিদ্ধান্ত কিন্তু শিক্ষামন্ত্রীর না। শিক্ষামন্ত্রী ডিসিদের সাথে আলোচনা করতে হয়, প্রশাসনের সাথে আলোচনা করতে হয়, তারপরে সিদ্ধান্ত নিতে হয় শিক্ষামন্ত্রীর আসলে পরীক্ষা নেওয়া সম্ভব কি না। বুঝতে পেরেছেন? ডিসিরা যখন অনুমতি দিবে, ইওনোরা যখন তদন্ত করে বুঝতে পারবে, প্রশাসন যখন জানাবে যে না এখন পরীক্ষা নেওয়ার অনুকূল পরিবেশ আছে, তখন শিক্ষামন্ত্রী কিন্তু পরীক্ষা নেওয়ার অনুমতি দেয়। তো এই ক্ষেত্রে শুধু শিক্ষামন্ত্রীকে দোষ দিলে চলবে না। তারপরেও শিক্ষামন্ত্রী যে নিরপরাধ সেটা আমি বলছি না। এই বৃষ্টি বাদলের মধ্যে পরীক্ষা নেওয়া একদম ঠিক হয় নাই। দ্বিতীয়ত হচ্ছে পরীক্ষার্থীদেরকে ফার্মের মুরগি বলা, এটা একদম খুবই নিন্দনীয় ভাষা ব্যবহার করেছে শিক্ষামন্ত্রী, যেটা একদম উচিত হয় নাই। তৃতীয়ত হচ্ছে পদার্থবিজ্ঞানের 2টা প্রশ্ন ভুল করা। কেন, কি উদ্দেশ্যে ভুল হলো, সেই প্রশ্নপত্র কে লিখেছে সেটাও তদন্তের বিষয়, সেটা অবশ্যই দেখা উচিত। এখন এই ভুলগুলোর কারণে কি শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত? শিক্ষামন্ত্রী পদত্যাগ করলে কি সকল সমস্যার সমাধান হবে? এটা আপনারা কিভাবে দেখছেন আপনারাই জানাবেন। এখন ছাত্রদের বিষয়ে আপনাদেরকে বলি। ছাত্রদের রাগ ক্ষোভ, মনের মধ্যে একটা বিষ ঢুকে গেছে, সেটা হচ্ছে যে বৃষ্টি বাদলের ভিতরেও কষ্ট করে আমাদেরকে কেন পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় 1 দিন 2 দিন পিছিয়ে গেলে কি সমস্যা ছিল। তাদের যুক্তিক দাবি কিন্তু এই বিষয়টা যে 1-2 দিন পরে পরীক্ষা নিলে কোনো সমস্যা ছিল না, 1 সপ্তাহ পরে নিলে কি সমস্যা ছিল বলেন? কোনো সমস্যা ছিল না। দ্বিতীয়ত হচ্ছে প্রশ্নপত্রের যে ভুল সেটা শিক্ষার্থীরা মেনে নিতে পারে নাই। কারণ একটা শিক্ষার্থী যখন পরীক্ষা দিতে যায় তখন এমনিতেই তাদের মাথার মধ্যে অনেক ধরনের চাপ এবং প্রেশার থাকে। পরীক্ষার প্রশ্নপত্র পড়ার সাথে সাথে দেখে যে আমার 4টা প্রশ্নের উত্তর দেওয়া সহজ, এই 4টার পরে আরও 2টা যদি ভুল হয়, মানে ওই প্রশ্নপত্রের প্রশ্ন যদি ভুল হয়, তখন তাদের মাথাটা অনেক সময় বিগড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটাও শিক্ষার্থীদের যৌক্তিক দাবি। শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলেছে, এটাও শিক্ষার্থীরা মেনে নিবে, এটা আমিও মনে করি নাই। শিক্ষার্থীদের এই কথা বলার কারণে শিক্ষামন্ত্রী পরবর্তীতে দুঃখ প্রকাশ করেছে, এটা ভালো কথা। তারপরে শিক্ষার্থীরা দাবি করেছিল যে আজকের যে পরীক্ষা, এই পরীক্ষাটা যেন স্থগিত হয়। পরীক্ষাটা স্থগিত করা হয় নাই বা সম্ভব হয় নাই, কারণ অনুকূল পরিবেশ আছে, বৃষ্টি বাদল নাই। শিক্ষার্থীরা পরীক্ষা দিলে সরকারও যেমন একটা চাপ মুক্তি হয় একটা পরীক্ষা থেকে, ঠিক শিক্ষার্থীরাও কিন্তু চাপ মুক্তি হয়। এখন শিক্ষার্থীদের আরেকটা বিষয় আপনারা যদি লক্ষ্য করেন, সেটা খুবই মানে শিক্ষার জন্য বা শিক্ষার্থীদের জন্য ভয়ানক পরিস্থিতি। অনেক শিক্ষার্থী বলতেছে যে প্রশ্নপত্র কঠিন হয়েছে। ভাই, প্রশ্নপত্র কঠিন হবে দেখেই তো পরীক্ষা। সবার জন্য সহজ হবে তা কিন্তু না। কিছুটা প্রশ্ন বইয়ের ভিতর থেকে হবে, কিছুটা আপনার যেই সাধারণ জ্ঞান তার উপর ডিপেন্ড করে হবে। প্রশ্নপত্র তো এইভাবেই হবে। আপনারা যখন চাকরি নিতে যাবেন, বিশেষ পরীক্ষা দিবেন, তখন আপনার সারা জীবনের যে পড়াশোনা তার ভিতর থেকেই প্রশ্ন হবে এমনটা কিন্তু না। আপনারা যারা বিশেষ পরীক্ষা দিয়েছেন, বিভিন্ন চাকরির জন্য পরীক্ষা দিয়েছেন, ভাইবা বোর্ডে গিয়েছেন, আপনারা নিশ্চিত জানেন যে আপনি সারা জীবন পড়াশোনা যেটা করেছেন তার ভিতর থেকে একটা প্রশ্নও আসে নাই, এমনটাই বেশিরভাগ হয়।
এই জন্য আপনাকে আগে থেকেই প্রস্তুত হতে হবে, প্রস্তুতি নিতে হবে। আপনি কিভাবে একটা চাকরির জন্য যোগ্য হয়ে দাঁড়াবেন, চাকরির পরীক্ষার্থী হিসাবে যোগ্য হয়ে দাঁড়াবেন, সেইটা আপনার এই শিক্ষার ক্যারিয়ার থেকেই এটা গ্রহণ করতে হবে। তাই শিক্ষার্থীরা যখন বলছে প্রশ্নপত্র কঠিন হয়েছে, হার্ড হয়েছে, আমরা মনে করেছিলাম মিলনের সময় প্রশ্নপত্র সহজ হবে, ভাই এইটা তো আসলে কাম্য নয়। শিক্ষার্থীদের এই দাবিটা একদমই গ্রহণযোগ্য নয়। যারা বলেছেন প্রশ্নপত্র কঠিন হয়েছে তারা ভুল বলেছেন, বা তাদের সেই পথ থেকে সরে আসা উচিত। প্রশ্নপত্র আপনার কাছে কঠিন হয়েছে, কিভাবে কোন ক্যাটাগরিতে প্রশ্ন হচ্ছে সেইটা আপনার চিন্তা ভাবনা করে আপনার পড়াশোনা করতে হবে। প্রশ্নপত্র কঠিন হয়েছে এই বিষয় নিয়ে আপনারা শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে বলবেন, এটাও গ্রহণযোগ্য নয় বা মেনে নেওয়ার মতো নয়। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে টিকটক একটা ভিডিও করতে গেলে বা একটা রিলস ভিডিও করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। সেখানে লিপ মিলাতে হয়, তারপরে লিপ সিং কীভাবে করতে হয় সেটা মিলাতে হয়, নাচ কিভাবে নাচবে সেটাও তাদের আগে থেকে প্র্যাকটিস করতে হয়। যদিও বেশিরভাগ টিকটকারেরা নাচ জানে না, তারপরেও তারা বারবার চেষ্টা করে। তো আপনি পরীক্ষা দিতে যাবেন, আপনার জীবনের ক্যারিয়ার গঠন হবে, আপনার এই এসএসসি পরীক্ষার পরের ধাপ আপনার জীবনকে কোন দিকে নিয়ে যাবে সেইটা নির্ভর করে এসএসসি পরীক্ষা। তো সেই পরীক্ষা যদি আপনার সহজ হয়, আপনাকে যদি ওই হাসিনার মতো অটো পাস করে দেয়, তাহলে তো এটা শিক্ষা ব্যবস্থা হলো না। উন্নত বিশ্বের দিকে যদি আপনারা নজর দেন, তাহলে সেখানকার বিষয়গুলো যদি আপনারা দেখেন, দুইটা বিষয় দেখবেন। সেখানকার পড়াশোনার মান অন্যরকম, মানে প্র্যাকটিক্যাল পড়াশোনা বেশি, আর বাংলাদেশের পড়াশোনা থিওরিক্যাল বেশি। যে আপনি বইয়ে পড়লেন, ওই যে অমুকের ইতিহাস, কাজী নজরুলের ইতিহাস, সেই ৭১ কি হয়েছে, এগুলো আপনি পড়বেন, তার উপর ডিপেন্ড করে আপনার প্রশ্ন হবে। আসলে বাস্তব পড়াশোনা তো সেটা হওয়ার কথা না। বাস্তব পড়াশোনা হচ্ছে কাজী নজরুল ইসলামের জীবনী পড়ে আপনি বুঝবেন যে কিভাবে সংগ্রাম করা যায়, কিভাবে কবিতা লেখা যায়, কিভাবে সারা বাংলাদেশকে একটা কবিতার মাধ্যমে প্রেজেন্ট করা যায়, একটা ঘটনাকে একটা গল্পের মাধ্যমে উপস্থাপন করা যায়। সেইটা হচ্ছে কাজী নজরুল ইসলামের বা অন্যান্য লেখকের লেখা থেকে আপনাদের শিক্ষা, সেভাবে আপনারা শিক্ষা নেবেন। কিন্তু কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছে কত সালে, মৃত্যুবরণ করেছে কত সালে, এইটা আপনার সারা জীবনের কোন জায়গায় কাজে লাগবে আপনি বলেন? কোনো জায়গায় কি আপনার কাজে লেগেছে? আপনি ইতিহাস পড়েছেন, বহু ইতিহাস পড়েছেন, এরপরে আপনি একটা চাকরি পেলেন, সেই চাকরিতে আপনার ইতিহাসের কোন বিষয়টা কাজে লাগে আপনি বলেন? তাহলে ইতিহাস আমরা কেন পড়ি? ইতিহাস আমরা পড়ি যে কিভাবে আইনস্টাইন বিজ্ঞানী হয়েছে, আইনস্টাইন কোন বিষয়গুলোর উপর ফোকাস দিয়েছে, আইনস্টাইনের কোন দিক অনুসরণ করলে আপনার জীবনের লাভ হবে এবং ব্যক্তিগত জীবনে আপনি আইনস্টাইনের থিওরিগুলো ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে পড়াশোনা। কিন্তু আইনস্টাইন কত সালে জন্মগ্রহণ করছে এটা তো আপনার পড়াশোনা নয়। তাই আপনার বইয়ের ভিতর থেকেই প্রশ্ন হবে, বাহির থেকে প্রশ্ন হবে না, এইটা বলা কতটা গ্রহণযোগ্য এটা আপনারাই চিন্তা করেন। এখন এই যে সার্বিক পরিস্থিতি নিয়ে ছাত্ররা চাচ্ছে যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এই শিক্ষামন্ত্রী পদত্যাগ করলে কি হবে? আপনারা এই যে বৃষ্টি বাদলের ভিতরে যে পরীক্ষা দিয়েছেন সেটা কি ঘুরে আসবে? আপনারা যে কষ্ট করেছেন সেই কষ্টটা কি লাঘব হবে? না। এখন বিষয়টা হচ্ছে শিক্ষামন্ত্রীর যদি ভুল থেকে থাকে, যেগুলো ভুল করেছে, এই ভুল যেন পুনরাবৃত্তি না হয় সেই বিষয়ে শিক্ষামন্ত্রীকে সচেতন করে দেওয়া এবং শিক্ষামন্ত্রীকে হুঁশিয়ারি দেওয়া, এটাই সর্বোচ্চ গ্রহণযোগ্য পথ হবে বলে আমি মনে করি। প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা কি মনে করেন? শিক্ষামন্ত্রী পদত্যাগ করলে কি আসলে সকল সমস্যার সমাধান হবে? বা এই যে ছাত্ররা যে কষ্ট করেছে সে কষ্ট কি লাঘব হবে? নাকি শিক্ষামন্ত্রী এখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় সেই দিকে দৃষ্টিপাত করা শিক্ষামন্ত্রীর উচিত হবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।